আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা, যখন আপনি, যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন, এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে। এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন? কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেকে প্রশ্ন। অনেকে, গোস্তাকে মাফ করবেন, অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন। এই ধরনের নিউজ, এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন? দেখেন, আপনি একজন স্বনামধন্য সাংবাদিক হুম, এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে হুম, বাংলাদেশের অনেক উপকার করেছেন। কিন্তু কোনো হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচাল, হুম, বাচালি করে টাকা কামাই করে, এটা কি আপনি মানবেন? মানবো, আমি বক্তা না, মানবো, মানবো। আমি হচ্ছে দায়ী কথাই আল্লাহ, তো বেচা আমি খাই। দায়ী আল্লাহ। আমি 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 আপনি ঠোঁট বেঁচে খান, কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি হুম, মানুষকে। আহা, আমি বক্তা নই, আমার পরিচয় হচ্ছে, দেখুন আমাদের একটা ইতিহাস আছে, আমি পেশাদার কোনো বক্তা নই। হুম, আমি হচ্ছে দায়ী আল্লাহ, আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। এখন আসে টাকার বিষয়। বাংলাদেশে কেউ কোনোদিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নিই। যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা রেট রাখতাম। হুম, কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ। হুম, হুম, এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন। হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করেন, এটা আমি অহংকার করে বলছি না, হুম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং হুম, বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চড়ি, হুম, হেলিকপ্টারে কেন যাই। হুম, বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি। এখন অনেক বক্তা, স্কলার বা স্ক্রু ড্রাইভার হুম, যাই বলেন, হুম, তারা হেলিকপ্টার ব্যবহার করছে। হুম, এখন আর সমস্যা হচ্ছে না, আমারটাই হুম, একটি সমস্যা ছিল। হুম, হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। হুম, গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে, দিনে হুম, বাদে জোহর। আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ, হুম, সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে। পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া, এই চট্টগ্রাম সাতকানিয়ায়। হুম। এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে 3টা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব? না, সম্ভব না। যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাগাং রোড যেতে 1.5 ঘন্টা লাগে। হুম, হুম। তা আমি কিভাবে মেঘনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে না, পরের দিন চট্টগ্রাম যাই? আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে, এবং সেটা জনগণই দেখে। এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না। হুম। এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন? বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন? ট্যাক্সি না, হুজুর? প্রাইভেট কার, এগুলো হচ্ছে হিংস, না, এগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে প্রাইভেট আমি 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 গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে। আমি কার, এখন আমি এখন প্যারাডো ইউজ করতেছি, এটা 3 কোটি টাকা। জি, আমি ভিএট ইউজ করি 8 কোটি টাকা। রাইট। আমি হেলিকপ্টার ইউজ করি, এটা 14 কোটি টাকা। এখনো আমি নৌকাতেও যাই, যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে সেখানে আমি না, উপস্থিত সেটা হই। ঠিকই আছে। হিং- আমি কিন্তু এখন আমি কিন্তু আমি কিন্তু হিংস মনে করি, এখন আমি কিন্তু মনে এখন করি যে আপনার, এখন এখন হিংসুক বা নিন্দুকরা কি বললো সেটা তো আপনার মতো না, শিক্ষিত মানুষ সেইটা না ঠিক আছে। ভাই। না, 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 আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয়, আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন, এটা আপনার জন্য, এটা আসলে কোনোভাবেই এটা, মানে এটা কেউই এটা করবে না। আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে। কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে আহ, একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা, আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় না, বক্তৃতা দিতে না, যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায়, আজকে এখানে কালকে সেখানে সেখানে, সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা? দেখুন, এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল। হুম, আমাদের যে বাংলাদেশে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার আমরা সন্তান। হুম, আপনি জানেন আমাদের বংশের মুরব্বী শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ, হুম, হুম, তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক। হুম, টু নেশন থিওরির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। হুম, এবং ডব্লিউ হান্টার তার বইতে উল্লেখ করেছে, ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে, কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। হুম, ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে। হুম, উনি এন্তেকাল করেছেন 154 বছর আগে। আমি ওনার সিলসিলায়, ওনার বংশের, আমরা জোনপুরি পীর সাহেব বলে খ্যাত। হুম, আমি যদি অন্য পীরদের মতো আব্বাসী মঞ্জিলে বসে পিরি মুরিদি করে যেতাম, হুম, তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো। হুম, মূলত আমার হচ্ছে দিনের দাওয়াত দেওয়াটাই আমার মূল কাজ। হুম। তারপর জনগণ যেটা খুশি হয়ে আমাকে সম্মান করে সেটা আমার জন্য যথেষ্ট। আপনি কি বাট আব্বাসি, এটা আমার পেশা নয়, ওকে, এটা নেশা। আপনি কি আব্বাসি মঞ্জিলে আর জি, এখন বসেন না, মানে ওই হ্যাঁ, সিলসিলা কি আপনি বসি, বলেন? বসি, বাট, বসি, বসি। কিন্তু 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 মূল হাইলাইটস করা হচ্ছে দাওয়াতের কাজকে। আপনার আমি দাওয়াতি কাজে ব্যস্ত আপনার থাকি। মূল, আপনি ইচ্ছা করলে হইতেই পারতেন, কারণ আমরা জৌনপুরের পীর সাহেবদের সম্পর্কে আমরা অবগত, তাদের অনেক ফলোয়ার আছেন। আরেকটা কথা বলি সেটা- জি, আপনাকে, জি, জি, আরেকটা কথা বলি। আমি এখনো দিন রাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই। আমি ওকে, বুখারী শরীফ প্রথম খণ্ড আমার ছাত্রদেরকে পড়াই।
তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম, বই লেখক কামাই করতে পারতাম, কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নেই। রাইট, সেই জন্য এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। এটা আপনার নেশা, কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থকরী নিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই। আপনি নিছেন হচ্ছে দিনের দাওয়াতের জায়গাটাকে, টাইমটাকে, নিচ্ছি, সেই ওগুলো নিচ্ছি, ওগুলি আপনি ঠিক টাকার জন্য আপনি ব্যবহার করছেন না, আয়ের ব্যবস্থা নয়। রাইট। সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার মানে বা প্রফেশনাল রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা, সেইটাই ছিল আর কি আপনার প্রশ্ন। না না, পেশাদার আচ্ছা, বলতে পারি। পেশাদার বলতে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ গত 1.5 দশকের বেশি সময় ধরে পুলিশকে যেভাবে দলীয়করণ করেছে, এই দলীয়করণের ফলশ্রুতিতে আজকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের বিতর্কিত কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পেয়েছি। এবং শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা এবং আওয়ামী লীগ পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে, পুলিশকে স্ট্রিট সোলজার্স হিসাবে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং ছাত্র নাগরিকের উপরে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। এবং এই যে পুলিশের এই বিতর্কিত ভূমিকাটির কারণে আজকে আস্থার সংকটে সমগ্র পুলিশ বাহিনী পড়েছে। এবং আপনারা আরও জানেন যে গুটি কয়েক ছাত্রলীগের যে ক্যাডারদেরকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল পুলিশে, সেই সব ছাত্রলীগের গুটি কয়েক সদস্যের, পুলিশ সদস্যের ব্যক্তি স্বার্থের কারণে সমগ্র পুলিশ বাহিনী কিন্তু এই আওয়ামী লীগের দলদাস হিসেবে গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আওয়ামী নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যার সাথে জড়িত হতে বাধ্য হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা বারবার করে বলছি যে সমগ্র সব পুলিশ অফিসারই কিন্তু বেনজির কিংবা হারুন নয়, আমাদের সব পুলিশ অফিসার কিন্তু এমন নয়। সেই জায়গা থেকে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এটি পুলিশের দায়িত্ব, মানুষের অনাস্থা তারা যে কারণে তারা হচ্ছে মানুষের অনাস্থার কারণ হয়েছে, এখন তাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে তারা ছাত্র নাগরিকের পুলিশ এবং ছাত্র জনতার পুলিশ। ছাত্র নাগরিকের তারা এসে গত 15 বছরের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পুলিশের সাথে মানুষের একটি দূরত্ব তৈরি হয়েছে, ছাত্র নাগরিকের দূরত্ব তৈরি হয়েছে। এখন পুলিশ দায়িত্ব নিয়ে এটিকে সংশোধন করতে হবে। পুলিশ দায়িত্ব নিয়ে ছাত্র নাগরিকের সাথে নিয়ে ছাত্র নাগরিকের সাথে পুলিশ হচ্ছে তার যে বিতর্কিত কর্মকাণ্ডগুলোর সেগুলোর হচ্ছে উত্তরণ ঘটাতে হবে। সেজন্য পুলিশ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মানুষের আস্থা অর্জনের জন্য পুলিশের মধ্যে যে মেন্টালিটি তৈরি হয়েছে। আজকে আমরা দেখি যে বেনজিরকে বক্তব্য দিয়েছে যে 90% পুলিশ হচ্ছে আওয়ামী লীগের পুলিশ। মানুষের আস্থা অর্জনে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে যে এই ফেসিবাদী আওয়ামী লীগ দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে মানুষের মানবিক মর্যাদা নষ্ট করেছে, মানুষকে যে ন্যূনতম যে হিউম্যান ডিগনিটি রয়েছে সেটিরও স্বীকৃতি দেয়নি। সেই জায়গা থেকে আপনারা এটি নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ যে ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনাদেরকে সাথে জড়িয়ে সেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে, সেই জায়গায় আপনারা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াতে আওয়ামী লীগকে গ্রেফতার করার মধ্য দিয়ে এবং আওয়ামী লীগকে প্রতিহত করার মধ্য দিয়ে, আওয়ামী লীগকে আপনারা যদি গ্রেফতার করেন, আওয়ামী লীগের যেই আইন বহির্ভূত বিধি বহির্ভূত যে ধরনের কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোতে আপনারা ছাত্র নাগরিকের সাথে নিয়ে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপনারা দৃশ্যমান ভূমিকা রাখেন, তাহলেই ছাত্র নাগরিকের যেই আস্থাটি রয়েছে সেই আস্থাটি ফিরে আসবে। আমরা আবারও বলছি, আমরা পুলিশকে প্রতিহিংসার কোনো প্রতীক বানাতে চাই না। আওয়ামী লীগ আপনাদেরকে পুলিশের ছাত্র নাগরিকের বিরুদ্ধে সমগ্র পুলিশকে ছাত্র নাগরিকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং এটি এখন আপনাদের কাজ যে আপনারা ছাত্র নাগরিকের যে প্রত্যাশার প্রতিফলন আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে ঘটাবেন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা যদি মনে করে থাকেন ছাত্র নাগরিকের আপনাদের কাজে সহযোগিতা করতে পারে, আমরা সামাজিকভাবে আপনাদের কাজে আমরা সহযোগিতা করব। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের 5ই অগাস্টে যে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে, সেই তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান সেটি ইতিহাসে সবসময় আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। কিন্তু 5ই অগাস্টে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান রয়েছেন সর্বজন শ্রদ্ধেয় জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন যে দেশের পরবর্তী আইন শৃঙ্খলার যে পরিস্থিতি স্বাভাবিকীকরণের ক্ষেত্রে ওনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সত্ত্বেও আমরা ফিল্ড লেভেলে দৃশ্যমান এটির প্রয়োগ দেখছি না। এবং আইন শৃঙ্খলার পরিণতি যদি ক্রমশ অবনতি হতে থাকে তাহলে আমরা যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের বিষয়টি ভাবছি, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের অপেক্ষায় রয়েছি, আমরা রিফরমেশনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পথে যে আমরা উত্তরণের দিকে যাচ্ছি সেটি আমাদের ব্যাহত হবে। সেজন্য আমাদের সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে প্রান্তিক পর্যায় থেকে সমগ্র বাংলাদেশে আপনাদের দৃশ্যমান আমরা পদক্ষেপ আপনাদের দেখতে চাই। এবং আইন শৃঙ্খলা স্বাভাবিকরণের ক্ষেত্রে ছাত্র নাগরিককে সাথে নিয়ে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি, আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা ছাত্র নাগরিকদের সাথে নিয়ে আপনাদের যে পরবর্তী পদক্ষেপ রয়েছে আইন শৃঙ্খলা স্বাভাবিকীকরণের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা দৃশ্যমান পদক্ষেপ নেবেন। এবং আপনাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেটি দৃশ্যমান আমরা প্রয়োগ দেখতে চাই। এবং আমরা দেশের সাধারণ মানুষকে বলতে চাই যে দেশের সেনাবাহিনী, পুলিশ
এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান, তারা আমাদের প্রতিযোগী নয়। এই সংস্থাগুলো আমাদের সহযোগী এবং বিদেশি ইন্ধনে বিদেশ থেকে বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সবসময় চাইবে এই প্রতিষ্ঠানগুলো যদি দুর্বল হিসেবে প্রমাণিত করা যায়, তাহলেই আমাদের বাংলাদেশের বা আমাদের এই যে ভূখণ্ডের দখলদারিত্বের ক্ষেত্রে, আমাদের পূর্ণাঙ্গ দখলের ক্ষেত্রে আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে প্রভাব তত বেশি বিস্তার করতে পারবে। সেজন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার ক্ষেত্রে যত ধরনের ষড়যন্ত্রই আওয়ামী লীগ থেকে করা হোক না কেন, সেগুলো আমরা অবশ্যই সেগুলোর বিরুদ্ধে আমাদের সবসময় আমাদের সর্বাবস্থান থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের প্রতি আহ্বান থাকবে যে আওয়ামী লীগীকরণ করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, সেই জায়গা থেকে আপনারা সেই জায়গার মনস্তাত্ত্বিক উত্তরণ আপনাদেরকে ঘটাতে হবে এবং এটি আপনাদের মনস্তাত্ত্বিকভাবে এটিকে আপনাদেরকে এই জিনিসটিকে আপনাকে অ্যাকনোলেজ করতে হবে যে আমরা ফেসিবাদ উত্তর বাংলাদেশে আমরা বসবাস করছি এবং এই পোস্ট যে এই রেজিম সিচুয়েশনে আপনাদেরকে ছাত্র নাগরিককে সাথে নিয়েই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই।